রাতের বেলায় উজির আজমের দস্তরখানে কয়েকজন বিশেষ ওমরা হাজির। কাসিম হাজির না থাকায় উজির আজম তাহিরের কাছে মাফ চেয়ে বললেন, কাসিম তার কোনো দোস্তের বাড়িতে গেছে। সে তার কার্যকলাপের জন্য লজ্জিত। আমার বিশ্বাস কাল অথবা পরশু সে তোমার কাছে যাবে। আমি আরও আশা করছি তোমরা দুজন পরস্পরের ঘনিষ্ঠ দোস্ত প্রমাণিত হবে। তাহির বললেন, তিনি আমায় তার দোস্তির যোগ্যই পাবেন। খানাপিনার মধ্যে অন্যান্য মেহমানদের সাথে নানা বিষয় নিয়ে আলাপ করার পর উজিরে আজম তাহিরকে প্রশ্ন করলেন, সিপাহসালার তোমায় ফৌজের কোনো উচ্চ পদ দেবার প্রস্তাব করেছেন কি? আমি শুনেছি অলি আহাদ আর শাহজাদা মুনতাসির তোমার জন্য সুপারিশ করেছেন। তাহির জবাব দিলেন, সিপাহসালার এ ব্যাপার নিয়ে আমার সাথে কোনো কথাই বলেননি। অলি আহাদ ও শাহজাদা মুনতাসিরের সুপারিশের খবরও আমি জানি না। উজিরে আজম বেশ ভালো করে তাহিরের মুখের দিকে তাকিয়ে দেখে বললেন, তুমি ফৌজে সামিল হতে চাইলে আমি নিজেও সিপাহ সালারকে বলে দিতে পারবো, কিন্তু ফৌজের সবগুলো বড় পদ দখল করে আছে তুর্কিরা। তারপরেই ইরানিদের প্রতিপত্তি। এক আরব অফিসারের জন্য কোনো তরক্কির সম্ভাবনা নেই। তাহির বললেন, কোনো পদের লোভ নেই আমার। আমি শুধু মুসলমানদের খেদমত করবার জন্যই সুযোগ সন্ধান করছি। উজিরে আজম বললেন, এক মামুলি সৈনিককে সাধারণভাবে তার অফিসারদের খুশি রাখবার ব্যাপারে এতটা ব্যস্ত থাকতে হয় যে তার কোনো খিদমতের সুযোগই থাকে না। আমি চাই যে তোমার যোগ্যতার পুরোপুরি ফায়দা যেন আমরা পেতে পারি। বর্তমান সংকট পরিস্থিতিতে তুমি আব্বাসীয় খিলাফতের খুবই মূল্যবান খেদমত করতে পারবে। তাহির অনুভব করলেন যে উজিরে আজম কাসিমের বাপ হওয়া সত্ত্বেও এক সত্যিকার গুণী মানুষ এবং বাগদাদের লোক তার সম্পর্কে যে মত প্রকাশ করেছে তা দুশ্মনী ও ঈর্ষা প্রণোদিত। তিনি বললেন, আমায় আপনি সালতানাতে বাগদাদের জন্য সবচেয়ে বড় কোরবানি দিতে তৈরি দেখতে পাবেন। উজিরে আজম বললেন, বর্তমান সময়ে বাগদাদের বৈদেশিক সমস্যা খুবই বিশৃঙ্খল হয়ে রয়েছে। বৈদেশিক দফতরের জন্য আমাদের হুঁশমন্দ, বুদ্ধিমান ও নির্ভরযোগ্য লোকের প্রয়োজন রয়েছে। তাহিরের চোখে যেন তার মঞ্জিলের বাতায়ন দেখা দিল। তিনি বললেন, আমার বুদ্ধিবৃত্তি ও হুঁশমন্দি সম্পর্কে কোনো দাবি নেই, কিন্তু আপনি আমায় নির্ভরযোগ্য পাবেন। উজিরে আজম বললেন, কাল আমি উজিরে খারেজার সাথে আলাপ করব। সম্ভবত কয়েকদিনের মধ্যে এক নেহায়েত গুরুত্বপূর্ণ কর্তব্য তোমার উপর ন্যস্ত করা হবে। হয়তো কাসিমও তোমার সাথী হবে। আপাতত তুমি খারেজমের দূতের সাথে সম্পর্ক পয়দা করবার চেষ্টা করো। সম্ভব হলে তুমি তাকে আশ্বাস দেবে যে যেসব লোক খারেজমের উপর তাতারি হামলা বরদাস্ত করবে না, তুমি তাদেরই একজন। তাহির বললেন, তাকে কি এ ধরনের আশ্বাস দেবার প্রয়োজন আছে? আলামে ইসলামের হীনতম ব্যক্তিও খারেজমের উপর তাতারি হামলা বরদাস্ত করবে না। কিন্তু আপনি কি মনে করেন যে চেঙ্গিস খান অবশ্য তুর্কিস্তানের উপর হামলা চালাবেন? উজিরে আজম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, চেঙ্গিস খানের বাগদাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রত্যয় না জন্মালে তিনি হামলা করতে সাহস করবেন না। আরও সম্ভব তার সেনাবাহিনী তুর্কিস্তানের দিকে এগিয়ে আসতে শুরু করলে আমাদেরকে বলে দিতে হবে যে সকল মতবিরোধের সত্ত্বেও এক ইসলামী সালতানাতের উপর তাতারি হামলা আমরা বরদাস্ত করব না। নতুন খবরে জানা গেছে যে চেঙ্গিস খানের সেনাবাহিনীর খারেজমের উত্তর পূর্ব সীমান্তের উপর জমা হতে শুরু করেছে। খুব সম্ভব তাদের কাছে আমাদেরকে পয়গাম পাঠাতে হবে যে তারা খারেজমের উপর হামলা করলে বাগদাদের সেনাবাহিনী খারেজম শাহের সাহায্যের ময়দানে অবতরণ করবে। কিন্তু খারেজম শাহের কার্যকলাপের অবস্থা হচ্ছে এই যে বাগদাদ থেকে যেসব সওদাগর তাতার মুলুকে যায় তাদেরকেও তিনি মনে করেন গুপ্তচর। আমাদের দূতদের পর্যন্ত তল্লাশি নিতে বাধ্য করেন। গত কিছুদিন ধরে তিনি বাগদাদের কোনো দূতকে পর্যন্ত সরদাহ পার হয়ে চেঙ্গিস খানের মুলুকে ঢুকবার ইজাজত দিচ্ছেন না। আমার ভয় হয় এই অবস্থা অব্যাহত থাকলে খারেজমের সাথে আমাদের সম্পর্ক আগের মতোই উত্তেজনাদায়ক হয়ে উঠবে। আরও সম্ভব যে আমরা প্রয়োজনের সময়ে
চেঙ্গিস খানকে চাপ দিতে পারব না। এ কারণেই এই নাজুক পরিস্থিতিতে যদি আমরা খারেজমের দূতের সাথে তোমার মতো নওজোয়ানের দোস্তির ফায়দা উঠাতে পারি, তাহলে খারেজম ও বাগদাদ উভয়েরই কল্যাণ হবে। সালাহ উদ্দিন আইবির তলোয়ারের বদৌলতে এরই মধ্যে তোমার উপর তার অসীম বিশ্বাস জন্মেছে। এর জন্যই তোমায় তার সুযোগ নিতে হবে। আজ তুমি তার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছ এবং সবার আগে তিনিই উঠে তোমায় মোবারকবাদ জানিয়েছেন। আমার বিশ্বাস তুমি সালতানাতের খারেজম সম্পর্কে নেক ইরাদা জানিয়ে তাকে দোস্ত বানিয়ে নিতে পারবে। তাহির জবাব দিলেন, খারেজম সম্পর্কে নেক ইরাদা প্রকাশ করতে গেলে সে হবে আমার দিলেরই আওয়াজ। আমার বিশ্বাস আমি তাকে আন্তরিকতা দ্বারা প্রভাবিত করতে পারব। যদি আপনি আমায় চেঙ্গিস খানকে সতর্ক করে দেবার জন্য মনোনীত করেন, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। উজির আজম বললেন, সে কর্তব্য কার উপর ন্যস্ত করা হবে তা এখনও স্থির হয়নি। তুমি খারেজমের দূতের বিশ্বাস অর্জন করতে পারলে তোমার কামিয়াবির সম্ভাবনা খুবই উজ্জ্বল হয়ে উঠবে। কেননা আমাদের জন্য খারেজমের পথ বন্ধ হয়ে গেলে আমাদের দূতকে পূর্ব দিকের এক বিপদসংকুল দীর্ঘ পথ অতিক্রম করে ওখানে যেতে হবে। আজও দস্যু দলগুলোর অস্তিত্বের জন্য সে পথ হবে আরও বেশি বিপজ্জনক। খানা শেষ হয়ে যাবার পর আরও কিছুক্ষণ আলাপ আলোচনা করে উজির আজম বললেন, আর কারুর কানে পৌঁছবে না আশা করি। তাহির বললেন, আপনি আমার কাছ থেকে এ অদা না নিলেও আমি এসব কথা কারুর কাছে বলবো না। যা হোক, আপনার মানসিক স্বস্তির জন্য আমি ওয়াদা করছি। আর আমার অদা রাজনীতিকদের অদা নয়, একে এক সিপাহীর অদা মনে করবেন। উজিরে আজমের ইশারায় তার দেহরক্ষী তাহিরকে মহলের বাইরে পৌঁছে দেবার জন্য তার সাথী হলেন। পহেলা দরজা পার হবার পর বাগিচায় পা দিয়েই তাহির বললেন, আপনি এখন ফিরে যান, রাস্তা আমার জানা আছে। দেহরক্ষী বললেন, আপনাকে বাড়ি পৌঁছে দেবার জন্য মহলের দরজায় গাড়ি তৈরি রয়েছে। তাহির ফুলের কেয়ারির ভিতরকার সড়কের উপর দিয়ে আস্তে আস্তে পথ চলছেন। ফুলের সুগন্ধে মাতাল হাওয়া তার মন ও মস্তিষ্কে প্রফুল্লতা ও স্নিগ্ধতা সঞ্চার করছে। দিনটি তার জিন্দেগির এক পবিত্র দিন। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি দেখছেন তার কত স্বপ্নের বাস্তব রূপায়ণ। তলোয়ার চালনার মোকাবিলায় বিজয় লাভ তার মঞ্জিলে মকসুদের পথ খুলে দিয়েছে। অলি আহাদের শ্রেষ্ঠ ঘোড়া ও তলোয়ার তার কাছে পৌঁছে গেছে। শাহজাদা মুনতাসিরের উপর তিনি প্রভাব বিস্তার করেছেন। বাগদাদের ওমরাহ তার গুণে মুগ্ধ। তথাপি তার মনে এক আশঙ্কা। তিনি উজিরে আজমকে অসন্তুষ্ট করেছেন। তার সম্পর্কে তিনি শুনেছেন যে উজিরে আজম নেহায়েত প্রতিহিংসা পরায়ণ মেজাজের লোক, আর তারই একটিমাত্র চক্রান্ত ব্যর্থ করে দিতে পারে তার তামাম ইরাদা। কিন্তু দস্তরখানের উপর উজিরে আজমের হাস্যোজ্জ্বল পেশানি আর শান্ত সৌম্য মূর্তি সে সব ধারণা মিথ্যা প্রমাণিত করেছে। তার কথাবার্তা বুঝিয়ে দিয়েছে যে তিনি তার সবচেয়ে বড় দোস্ত ও শুভাকাঙ্ক্ষী। বাগদাদের এই বহুদর্শী রাজনীতিক, যার হাজারো দুষ্কৃতির খবর তার কানে এসেছে, তার চোখের সামনে এসে দাঁড়িয়েছেন মানবতার সর্বোত্তম গুণাবলীর মূর্ত প্রতীক হয়ে। তাহিরের মনের পর্দায় ভেসে উঠল কাসিমের মুখ। তিনি মনে মনে ভাবলেন, হাই, আমি যদি তাকে ময়দানের মধ্যে এমনই করে অপদস্থ না করতাম। উদার দৃষ্টিভঙ্গি সত্ত্বেও উজিরে আজম তার বাপ। তার পরাজয় উজিরে আজমকে নিশ্চয় দুঃখ দিয়েছে। দস্তরখানে কাসিমের হাজির না থাকা তার প্রমাণ। পরাজয়ের বেদনা তাকে পীড়ন করছে এখনো। উজিরে আজমের কথা তাহিরের মনে পড়ল। কাসিম কাল অথবা পরশু তোমার কাছে যাবে। তাহিরের দিলের মধ্যে সর্বপ্রথম কাসিমের জন্য এক ভ্রাতৃস্নেহের অনুভূতি জেগে উঠল। তিনি ভাবলেন, কাসিম হয়তো বাপের কথায় মজবুর হয়ে তার কাছে আসবেন। তথাপি তার মনে থাকবে এক বেদনাদায়ক অনুভূতি। তার চাইতে তিনি নিজে তার কাছে যাবেন। তাকে গিয়ে বলবেন, কাসিম, আমি তোমার দোস্ত। বাগদাদের ও আব্বাসীয় খিলাফাতের কল্যাণের জন্য আমাদের পরস্পরের দোস্ত হওয়া প্রয়োজন। হাই,
আমি ঘরে ফিরে যাবার আগে যদি কাসিমের সাথে দেখা করে যেতে পারতাম। কিন্তু এত শিগগিরই নয়, কাসিমের রাগ ঠান্ডা হয়ে যাবার সময় দিতে হবে। কাল আব্দুল আজিজের সাথে শিকারে যাবার আগে তার সাথে অবশ্যই দেখা করব। লুকাস তার ওস্তাদ, এ শহরে তিনিও আগন্তুক, তাকেও আমি খুশি করব। আচানক তাহির তার হাতের উপর কারুর হাতে চাপ অনুভব করলেন। পেছন থেকে কে যেন বলল, দাঁড়ান। তাহির চমকে উঠে তলোয়ারের হাতলের উপর হাত রাখতে রাখতে ফিরলেন। তার সামনে এক খাজে সারা দাঁড়িয়ে আছে। খাজে সারা মুখের উপর আঙ্গুল রেখে তাকে চুপ করবার ইশারা দিয়ে বলল, আমার সাথে আসুন। তাহির এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। খাজে সারা বলল, ভয় নেই, আমি আপনার জন্য সালামতির পয়গাম নিয়ে এসেছি। সড়কের দুধারে প্রবাহমান নহরের উপর খানিকটা দূরে দূরে সঙ্গে সঙ্গে মরমরে সিল পুলের কাজ করছিল। খাজে সারা জলদি করে নহর পার হয়ে ফুলের কেয়ারির মাঝখানে দাঁড়িয়ে গেল। তাহির এক মুহূর্ত চিন্তা করার পর তার পিছু পিছু চললেন। কোনো অপ্রত্যাশিত বিপদের আশঙ্কায় তার ডান হাত তলোয়ারের হাতলের উপর রেখে তিনি চলছেন। ফুলের কেয়ারি অতিক্রম করে তিনি খাজে সারার পিছু পিছু গাছের এক ঘন ঝোপের মধ্যে ঢুকলেন। এখানে দাঁড়ান, এই কথা বলে খাজে সারা এক ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। খাজে সারারা চলে যাবার পর তাহিরের মনে হলো তিনি পথ ছেড়ে দূরে এসে ভুল করেছেন। হুঁশিয়ারির জন্য তিনি তলোয়ার কোষমুক্ত করে নিলেন। তারপর তিনি গাছগাছড়ার মাঝখানে খানিকটা খোলা জায়গা ছেড়ে গিয়ে এক গাছের পিছনে গা ঢাকা দিয়ে দাঁড়ালেন। খানিকক্ষণ পর ঝোপের মধ্যে শুকনো পাতার ছড়ছড়ানি শোনা গেল। দেখতে দেখতে এক যুবতী গাছের অন্ধকার ছায়ার ভিতর দিয়ে ঠিক সেইখানে দাঁড়ালেন যেখানে এতক্ষণ তাহির দাঁড়িয়েছিলেন। পাতার উপর দিয়ে চাঁদের রশ্মি এসে গড়িয়ে পড়ছে তার মুখের উপর। অপরূপ সুন্দরী যুবতী। ফুলের সাদা পাপড়ির উপর চাঁদের আলো পড়ে এমন প্রফুল্লতা ও মুগ্ধকর রূপ পয়দা করতে তাহির আর কখনো দেখেনি। কিন্তু কে এই যুবতী? তাহির মুহূর্তের জন্য অবাক বিস্ময়ে এই সুন্দর সরল ও মাসুম মুখখানের দিকে তাকিয়ে রইলেন। যুবতী পেরেশান হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি কান্নার মতো স্বরে আস্তে আস্তে বললেন, আপনি কোথায়? তাহির তলোয়ার কোষবদ্ধ করে গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। যুবতী অমনি তার মুখের উপর নেকাব ফেললেন। এক মুহূর্ত চুপ থেকে তিনি বলে উঠলেন, আপনি আমার সম্পর্কে কোনো ভুল ধারণা করবেন না। আমি আপনার ভালোর জন্য আপনাকে কয়েকটা কথা বলা জরুরি মনে করছি। তাহির যুবতীর কথার তাৎপর্যের চাইতে তার কণ্ঠস্বরে মুগ্ধ হলেন। যুবতী কিছুক্ষণ থেমে বললেন, বাগদাদে আপনি আগন্তুক। হতে পারে এখানে আপনার ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছেন, কিন্তু এখানে আপনি দোস্ত রূপী দুশ্মনের সংখ্যা অনেক বেশি দেখতে পাবেন। এও সম্ভব আপনি যার কাছে ফুলের প্রত্যাশা করেন তার হাতে রয়েছে আপনার জন্য জহর আলুদা ছুরি। কাসিম সম্পর্কে আপনি সতর্ক থাকুন। আপনার সম্পর্কে তার ইরাদা খুবই বিপজ্জনক। তাহির জবাব দিলেন, কাল আমি তার সাথে কিছুটা বাড়াবাড়ি করেছি। তিনি নিশ্চয় আমার উপর রেগে আছেন, কিন্তু আমার বিশ্বাস আমি আমার সম্পর্কে তার দিল সাফ করে নিতে পারব। আপনি বিশ্বাস করুন, কাসিমের দিক থেকে কোনো বিপদ আসবে না। যুবতী বললেন, বাগদাদে আপনার মতো কল্পনা বিলাসীর জন্য কোনো জায়গা নেই। আপনি দুনিয়ার এমন এক কোণ খুঁজে নিন যেখানে মুগ্ধকর হাসির আড়ালে হিংসা বিদ্বেষ ও দুশ্মনী মনোভাব ঢেকে রাখা হয় না, যেখানে দিল ও জবানের মধ্যে থাকে না লোক দেখানোর পর্দা। কাসিমকে আমি আপনার চাইতে ভালো করে জানি। আপনার জন্য তার দোস্তি সম্ভবত প্রকাশ্য দুশ্মনির চাইতেও বিপজ্জনক হবে। তাহির কিছুটা চিন্তা করে বললেন, নেক দিল খাতুন, এই মহলের বাসিন্দাদের আমার চাইতে কাসিমের সাথে বেশি সম্পর্ক থাকা উচিত। আমি জিজ্ঞেস করতে পারি কি, আপনি কে? যুবতী জবাব দিলেন, আমার পরিচয় জানবার চেষ্টা করা আপনার উচিত হবে না। আমি অবশ্যই কাসিমের নিকটতর, কিন্তু আপনার সাথে তার বিরোধ আমি পছন্দ করি না। তার কারণ আমি জানতে পারি কি? তার কারণ? যুবতী পেরেশান হয়ে জবাব দিলেন,
তার কারণ আমার জানা নেই, কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আপনার জীবনের উপর বিপদ আশঙ্কা রয়েছে। বাগদাদের কোনো জায়গা আপনি আপনার জন্য নিরাপদ মনে করবেন না। আপনি আমার জন্য এতটা পেরেশান হবেন না। আমার বাজুই আমার হেফাজত করতে পারবে। তাছাড়া মৃত্যুকে আমি ভয় করি না। যুবতী ব্যথাতুর কণ্ঠে বললেন, সম্ভবত আমার এখানে আসার কারণ ছিল এই যে আপনি মৃত্যুকে ভয় করেন না। আর আপনি ভয় করবেন এটা আমি চাইও না, কিন্তু বাজুর উপর আপনার এতটা ভরসা করা ঠিক হবে না। বাহাদুরের তলোয়ার পিছন থেকে হামলাকারীর খঞ্জর রুখতে পারে না। তাহির বললেন, আমি কাসিমকে তো এতটা বুজদিল মনে করি না। যুবতী বললেন, কাসিম বুজদিল নয়, কিন্তু প্রতিহিংসার জোশে সে সব কিছুই করতে পারে। আমি তার জোশ ঠান্ডা করবার চেষ্টা করব। আমি আপনার কামিয়াবির জন্য দোয়া করব, কিন্তু আপনি অবশ্যই সতর্ক থাকবেন। আমি আপনার নসিহত আমল করব, কিন্তু এতটুকুই আমি জানতে চাই, আপনি কে? এই প্রশ্নের জবাব আমি আগেই দিয়েছি। আপনি আমায় এক মুসলমান যুবতী মনে করবেন, যার দিলের মধ্যে রয়েছে কওমের বাহাদুর সন্তানদের জন্য ইজ্জত। আপনার সম্পর্কে আমি এতটুকুই জানি যে আপনি এক বাহাদুর বাপের বেটা। এর বেশি আমি কিছু জানি না, আর জানতেও চাই না। আপনিও আমার সম্পর্কে এর বেশি কিছু জানতে চাইবেন না। জীবনে আমাদের দুজনের পথ ভিন্নমুখী। আমি মনে করেছি যে আপনার কিস্তি আবর্তের কাছাকাছি এসেছে। আপনার চোখ খুলে দেয়া আমি জরুরি মনে করেছি। আমার কর্তব্য আমি পুরা করেছি। আমি চললাম। আপনি একটু দেরি করুন। খাজে সারাকে আমি পাঠিয়ে দিচ্ছি, ও আপনাকে রাস্তায় পৌঁছে দেবে। যুবতী তাহিরকে হয়রানি ও বিস্ময়ের মধ্যে ফেলে অদৃশ্য হয়ে গেলেন। খানিকক্ষণ পর খাজে সারা এসে হাজির হলো এবং তাহিরকে পিছু পিছু চলবার ইশারা করে আগে আগে চলল। ফুলের কেয়ারির কাছে এসে খাজে সারা বলল, এর আগের রাস্তা আপনি জানেন, এবার আমায় এজাজত দিন। তাহিরের দিলে খাজে সারার কাছে যুবতীর কথা জিজ্ঞেস করবার ইচ্ছা জাগল, কিন্তু জবান দিলের সাথে সায় দিল না। তিনি চুপ করে রইলেন। তাহির তার মনের মধ্যে বিভিন্নমুখী ধারণার সংঘাত নিয়ে বাইরে এলেন। বাইরে দরজার সামনে গাড়ি দাঁড়িয়েছিল। কোচোয়া নুয়ে পড়ে তাকে সালাম করল, আর তিনি কোনো কিছু না বলে গাড়িতে চাপলেন। যুবতীটি কে? তাহিরের দিলের মধ্যে বারংবার জাগল এ জিজ্ঞাসা। কাল তিনি আস্তাবলের সামনে যে দুটি যুবতীকে দেখেছিলেন, ইনি হয়তো তাদেরই একজন। কিন্তু এ ব্যাপারে তার মধ্যে এতটা পেরেশানি কেন? কাসিম সম্পর্কে তার এতটা খারাপ ধারণা কেন? আচানক তাহিরের মস্তিষ্কে জাগল এক খেয়াল, আর তার পেরেশানি দূর হতে লাগল। যুবতী তাকে বুঝাতে চেয়েছেন যে বাগদাদে থাকা তার পক্ষে বিপজ্জনক। তার কথার সমর্থনে তিনি তার সামনে পেশ করেছেন বাগদাদের লোকদের এক কদর্য চিত্র। এ কি কাসিমের চক্রান্ত নয়? আর এই চক্রান্ত কি এজন্যই করা হয়নি যে তিনি ভয় পেয়ে বাগদাদ থেকে পালিয়ে যাবেন? উজিরে আজমের মহলের বাসিন্দা এ যুবতী নিশ্চয় কাসিমের কোনো আত্মীয় অথবা পরিচারিকা। কেন সে যুবতী তার প্রতি এতটা হামদর্দি দেখাচ্ছেন? পরিচারিকা হতে পারেন না এই যুবতী। দেখতে তাকে এক শাহজাদি বলেই তো মনে হলো। তার সুন্দর মুগ্ধকর রূপ তখনও ভাসছে তাহিরের চোখের উপর। নিশ্চয় তিনি উজিরে আজমের খানদানের কেউ হবেন। তার কথাই ছিল আন্তরিকতার ছোঁয়া, মুখে সরলতার ছাপ। তাকে মনে হয়েছে প্রতারণা ও ফেরের থেকে মুক্ত। হয়তো কাসিমের প্রতি তার কোনো বিদ্বেষ রয়েছে, কিন্তু তিনিও তো এক আগন্তুক। উঁচু ঘরের লোকেরা তো কখনো তাদের ঘরোয়া ব্যাপার আগন্তুকের সামনে তুলে ধরেন না। তাছাড়া তিনি কি করে জানলেন যে তিনি বাহাদুর বাপের বেটা? এসব খবর নিশ্চয় তিনি কোনো পুরুষের কাছ থেকে পেয়ে থাকবেন, আর সেই পুরুষটি কাসিম ছাড়া কে হতে পারে? কাসিম হয়তো কোনো পর্দার আড়ালে দাঁড়িয়ে উজিরে আজমের সাথে তার কথাবার্তা শুনে থাকবেন। হয়তো উজিরে আজমকে তার দিকে অতটা ঝুঁকে পড়তে দেখে প্রতিদ্বন্দ্বীকে তার পথ থেকে সরিয়ে দেবার জন্যই করেছেন এই চক্রান্ত। নিশ্চয় তিনি এ যুবতীকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন
তাকে বেওকুফ বানানোর জন্য। যুবতী এখনো ফিরে গিয়ে কাসিমকে বলবে, আমি তাকে খুব করে ভয় ধরানোর চেষ্টা করেছি, তোমার কাছে এসে তিনি মাফ চাইবেন, তোমার সামনে নুয়ে পড়ে দোস্তির জন্য হাত বাড়াবেন। এসব চিন্তা তাহিরের মনে দুটি ভিন্নমুখী ধারণা সৃষ্টি করে দিল। একদিকে তিনি ভাবলেন কাসিম তার বাপের রাগ দাপটের পর তার কার্যকলাপের জন্য দুঃখিত, কিন্তু তার ইচ্ছা নতুন করে দোস্তি পাতবার জন্য তাহিরই এগিয়ে আসুন। এই উদ্দেশ্যেই তিনি তার মনের মধ্যে একটা ভীতির ভাব জাগিয়ে তুলতে চান। অপরদিকে তিনি ভাবলেন যে এই ঘটনার পর তিনি যদি দোস্তি পাতবার জন্য এগিয়ে যান, তাহলে কাসিম ভাববেন এ সেই যুবতীর ধমকের ফল। তার চাইতে ভালো তিনি কাসিমের দরজায় না গিয়ে তার জন্য প্রতীক্ষা করবেন। যুবতী কাসিমকে যতটা বিপজ্জনক প্রমাণ করতে চেষ্টা করেছেন, তাহির কাসিমকে ততটা সরল ও নিরাপদ মনে করতে লাগলেন। নিজের ঘরে পৌঁছে তাহিরের মনে কাসিমের প্রতি অমন একটা অনুভূতি জাগল, অভিমানী ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের মনে যে অনুভূতি জেগে থাকে। সুন্দরী যুবতীটি সম্পর্কে তার মনে হয় তিনি সেই আমির জাদিদেরই একজন, যাদের জীবন কাটে চক্রান্ত ও ফেরেববাজির আবহাওয়ার ভিতর দিয়ে, যারা মিথ্যাকে সত্য বানানোকে মনে করেন এক বিরাট কৃতিত্ব। গভীর রাতে বিছানায় শুয়ে মনে পড়ে যখন তিনি সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে চিন্তা করছিলেন, তখনও তার মনে প্রশ্ন জাগল, এই সরল মাসুম বালিকা কি অতটা মিথ্যা বলতে পারে? এই প্রশ্নের জবাব চিন্তা করতে করতে তার মনের মধ্যে এমন এক দ্বন্দ্ব সৃষ্টি হল, যা মানুষের মন ও মস্তিষ্কে বিভিন্ন আওয়াজ তুলে তাকে কোনো মীমাংসায় পৌঁছতে দেয় না। পরদিন ভোর থেকে দুপুর পর্যন্ত কাসিমকে ঘরে দেখা গেল না। সুফিয়া কিছুক্ষণ পরপর খাদেমাদের কাছে তার খবর পাবার চেষ্টা করলেন। দুপুরবেলায় তিনি জানলেন যে কাসিম ফিরে এসেছেন। 15-20 জন দোস্তকে নিয়ে তিনি বসেছেন মহলের পূর্ব দিককার এক কোণে। মহলের এই কোণের বারান্দার মুখ দরিয়ার দিকে। বারান্দার কুর্সি থেকে শুরু করে দরিয়া পর্যন্ত নেমে গেছে সঙ্গে মরমরের সিঁড়ি। পানির উপরিভাগ থেকে কিছু উপরে শেষ সিঁড়ির উপর কোথাও কোথাও লৌহ শলাকা বসানো, আর তার সাথে বাঁধা রয়েছে ছোট ছোট খুবসুরত কিস্তি। এই সিঁড়ির উপর দাঁড়িয়ে উপর দিকে খলিফার বালাখানা, সিপাহশালার এবং অন্যান্য উচ্চ কর্মচারীদের মহলের দরিয়ার কিনারের দিককার অংশটা দেখা যায়। প্রত্যেক মহলের সামনেই দেখা যায় অসংখ্য কিস্তির বহর। সুফিয়া কাসিমের ইরাদা সম্পর্কে কম বেশি করে খবর জেনেছিলেন। এবার কাসিম 15-20 জন দোস্তকে সাথে নিয়ে বসেছেন শুনে তার উদ্বেগের মাত্রা বেড়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে তিনি এক মজবুত ইরাদা নিয়ে মহলের পূর্ব দিককার কোণের দিকে চললেন। এই কোণের উপর তলার কামরাগুলোতে সকাল সন্ধ্যায় কখনো কখনো মেয়েরা এসে বসতেন এবং দজলা নদীর মুগ্ধকর দৃশ্য দেখে আনন্দ উপভোগ করতেন। ত্রিতলে এক বিস্তৃত 12 দুয়ারি কামরা। দ্বিতল ও ত্রিতল থেকে দরিয়ার দিকে নামবার জন্য এক পেঁচদার সিঁড়ি। সিঁড়ির দরজা দরিয়ার দিককার খোলা বারান্দার কোণের দিকে। সুফিয়া ত্রিতলের গ্যালারি পার হয়ে 12 দুয়ারি ঘরে পৌঁছলেন। সেখান থেকে সংকীর্ণ সিঁড়ি বেয়ে তিনি নিচে নামতে শুরু করলেন। নিচের কামরার ছাদের একটুখানি নিচে সিঁড়ির দরজা এক গ্যালারির দিকে খোলা। গ্যালারির মুখ পাইন বাগিচার দিকে। কাসিম কখনো কখনো এই গ্যালারিতে বসে কোনো কোনো দোস্তকে নিয়ে শতরঞ্জ খেলতেন। নিচ ও উপর থেকে এই সিঁড়ি ছাড়া গ্যালারিতে যাতায়াতের আর কোনো পথ ছিল না। কাসিম যে কামরায় বসেছিলেন তার জানালা গ্যালারির দিকে খোলা। সুফিয়া একটি জানালার কাছে গিয়ে বসলেন এবং পর্দা একদিকে একটুখানি সরিয়ে নিচে তাকাতে লাগলেন। কাসিম 15-20 জন নজওয়ানের মাঝখানে বসে আছেন। এসব নজওয়ান সম্পর্কে বাগদাদের শরীফ লোকদের মতামত ভালো নয়। সুফিয়া আগেও তাদেরকে কাসিমের সাথে দেখেছেন। লুকাসও তাদের সাথে আছেন, কিন্তু আজ তাকে অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছে। কাসিম বললেন, বদনামির দাগ রক্ত দিয়ে ধুয়ে ফেলা যায়। সে আমায় ধোঁকা দিয়েছে। গোড়ার দিকে সে দেখিয়েছে যেন সে হামলা করতেই জানে না।
খেলা যাতে জলদি খতম হয়ে না যায় কেবল এই খেয়াল নিয়ে আমি নেহায়েত বেপরোয়া হয়ে তার উপর হামলা চালিয়ে গেলাম। আমি যদি জানতাম যে আমার বাজু শিথিল হয়ে এলে সে অমনি করে প্রচণ্ড হামলা চালাবে, তাহলে শুরুতে আমি খেলা শেষ করে দিতে পারতাম। লুকাসকেও সে ধোঁকা দিয়েছে। লুকাসের উপর অপ্রত্যাশিতভাবে সে হামলা চালিয়েছে। আচ্ছা, এবার দেখা যাবে। লুকাস বললেন, কমসে কম নিজের সম্পর্কে আমি কথা বলবো যে তিনি আমার সাথে ধোঁকাবাজি করেননি। তার বিজয় তার শ্রেষ্ঠত্বেরই প্রমাণ। আমার আফসোস শুধু এই জন্য যে আমরা তার কাছে হার মেনে বীরের মতো তার দিকে দোস্তির হাত বাড়িয়ে দেয়নি। লুকাসের কথাগুলো তাদের সবারই কাছে ছিল অপ্রত্যাশিত। তারা হয়রান হয়ে তার দিকে তাকাতে লাগল। ইতিমধ্যে আরেকটি লোক এসে কামরায় ঢুকল। অমনি লুকাসের দিক থেকে সবারই নজর পড়ল তার দিকে। কাসিম প্রশ্ন করলেন, কি খবর নিয়ে এলে? নবাগত জবাব দিল, তারা দরিয়ার এপারে নিচের দিকে এখান থেকে 5 ক্রোশ দূরে খিমা ফেলেছেন। এখন তারা শিকার খেলেছেন। আর রাতের বেলায়? কাসিম তার কথার বাকি অংশ পুরো করতে করতে বললেন, রাতের বেলায় তারা গাধার ঘুম ঘুমাবে। এই কিনারে উপর দিকে না নিচে? নিচে, জঙ্গলের কাছাকাছি। তারা কত লোক? মোট 8 জন। আর কে কে রয়েছে? আব্দুল আজিজ, আব্দুল মালিক, মোবারক ও আফজল। বাকি কয়েকজন ফৌজি অফিসার। হ্যাঁ, সম্ভবত একজন তাহিরের নওকর। কাসিম প্রশ্ন করলেন, তোমার মতে আমাদের ঘোড়ায় সাওয়ার হয়ে যাওয়া ঠিক হবে, না কিস্তিতে গেলে ভালো হবে? জবাবে সে বলল, ঘোড়ায় চড়ে গেলে কথা গোপন থাকবে না। কিস্তিতে গেলে আমরা রাতের মধ্যে ফিরে আসতে পারব। কাসিম লুকাসকে লক্ষ্য করে বললেন, আমাদের সাথে যাওয়া পছন্দ না হলে এখানে থেকে যেতে পারেন। একজন লোক কম হলেও অমন কিছু এসে যাবে না। লুকাস জবাব দিলেন, যারা ভুল ও বিপজ্জনক পথে বন্ধুদের সাথী হয় না, আমি তাদের দলের নই। আমি আপনাদের সাথে আছি, কিন্তু কথা আমি বলবো যে আপনারা যা করতে যাচ্ছেন তা বাহাদুর ও যোদ্ধাদের ঐতিহ্যের খেলাপ। কমসে কম ঘুমন্ত দুশ্মনের উপর হামলা করার জন্য আমার তলোয়ার আমার কোষ মুক্ত হবে না। কাসিম শুনে বললেন, আপনি কি মনে করেন আমরা 18 জন গিয়ে 8 জন ঘুমন্ত লোককে কতল করে আসব? না, আমরা তাদেরকে জাকিয়ে মুখ হাত ধুয়ে হাতিয়ার নিয়ে তৈরি হয়ে সামনে আসার মৌকা দেব। যদি তারা পালিয়ে যায়, তাহলে অনর্থক তাদের রক্তে হাত রাঙাবার ইচ্ছে আমার নেই। আমি তাদেরকে মারতে চাই না, ভাগিয়ে দিতে চাই। বেশি লোক সাথে নেওয়ার ব্যাপারে আমার মতলব এই যে তারা ভয়ে পালিয়ে যাবে। লুকাস বললেন, যদি তারা মোকাবিলা করতে নেমে আসেন তাহলে? কাসিম বললেন, তাহলে যারা নিজের মর্যাদা বুঝতে না পারে তাদের সাথে যে ব্যবহার করা হয় তাই করা হবে তাদের সাথে। আপনি এখনই আমার কাছে অভিযোগ করছিলেন যে আব্দুল আজিজ আপনাকে ঝাঁকুনি দিয়ে কুরসির উপর বসিয়ে দিয়েছিল। আপনার যদি নিজের ইজ্জত বোধ না থাকে, আমার তা অবশ্যই আছে। তাহিরের এক দোস্তের থেকে এ তো কেবল শুরু। আমরা যদি তাদের চোখ খুলে দেওয়ার মতো কিছু না করতে পারি, তাহলে বাগদাদের গরিব দুঃখীরাও আমাদের মাথায় উঠবে। কিন্তু আপনার আব্বাজান আমাদের ইরাদা জানতে পারলে নীতি হিসাবে আমাদেরকে নিষেধ করবেন। কিন্তু আমার বিশ্বাস, যখন আমি তার সামনে এই অভিযানের সাফল্যের কথা বলবো, তখনও তিনি আপনাদের সবাইকে তার দস্তরখানে জমা করবার জন্য দাওয়াত দেবেন। লুকাস বিষণ্ণ সুরে বললেন, তাহলে আমি আপনার সাথে আছি। কাসিম তামাম দোস্তকে লক্ষ্য করে বললেন, মনে রাখবেন, তাহিরের যে কোনো অবস্থায় পালিয়ে যাওয়া আমাদের পক্ষে ভালো হবে। যে সিপাহসালারের মহল ও খলিফার বালাখানা পর্যন্ত গতিবিধির অধিকার হাসিল করেছে, যদি সে কোনো উচ্চ পদে পৌঁছে যেতে পারে, তাহলে প্রত্যেক ময়দানে সে তার দোস্তদেরকে এগিয়ে নিয়ে যাবে, আর আমাদের সবারই তরক্কির পথ হবে বন্ধ। সুফিয়া যা কিছু জানতে চান তা তার জানা হয়ে গেছে। তিনি উঠে পা টিপে টিপে গ্যালারি অতিক্রম করে সিঁড়ির উপর চড়তে লাগলেন। তার মনের মধ্যে বারবার ভেসে উঠছে, দরজার এই কিনারে, এখান থেকে প্রায় 5 ক্রোশ দূরে নিচের দিকে। তার বুকের স্পন্দন কখনো দ্রুত, কখনো ধীর গতিতে চলছে। ধারণার সংঘাতে বিপর্যস্ত মন নিয়ে কখনো তিনি চলতে চলতে থেমে যাচ্ছেন, আবার
পরক্ষণেই পা ফেলছেন দ্রুত গতিতে। তাহিরকে তিনি আর একবার হুঁশিয়ার করে দেবেন, কিন্তু কেন? তিনি এক বাহাদুর নওজোয়ান শুধু এই কারণেই? তিনি বাগদাদে এক আগন্তুক শুধু তারই জন্য? এক অপরিচিত বুদ্ধু 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 কয়েকবার এই শব্দটি তিনি মনে মনে উচ্চারণ করলেন। তার ভিতরে কি যেন এক অদ্ভুত মাধুর্য, এক অপূর্ব স্বাদ ও আকর্ষণ অনুভব করছেন। মনে মনে তিনি বললেন, হাই, আমিও যদি এক বুদ্ধ হতে পারতাম, আর কোনো মরুপ্রান্তরে তারই ছায়ায় জীবন কাটাতে পারতাম। এক বুদ্ধুর খিমার মোকাবিলার সঙ্গে মর্মরের আলিশান মহল তার চোখে তুচ্ছ অপূর্ব মনে হতে লাগল। তিনি শ্বাস ফেলতে চান সেই মুগ্ধকর আবহাওয়ার ভিতরে, যেখানে আজাদির বাগিচায় বয়ে চলে মোহাব্বতের প্রস্রবণ, প্রতারণা ও লোক দেখানো প্রদর্শনী যেখানে মানবতার মুখ বিকৃত করেনি। আবার তার দিল বলে ওঠে, সুফিয়া, সুফিয়া, আত্মপ্রতারণা করো না। তার দুনিয়া আর তোমার দুনিয়ার মাঝখানে প্রসারিত রয়েছে এক দুর্লঙ্ঘ মহাসমুদ্র। তিনি একটি সাধারণ মানুষ, আর তুমি উজিরে আজমের ভাতস্পুত্রী। তার জান যদি বাঁচাতে পারো একটা ভালো কাজ করলে, এর বেশি এমন কোনো স্বপ্ন দেখো না যা কোনো দিন বাস্তবে রূপ নেবে না। সাকিনার খোঁজে তিনি এক কামরায় ঢুকলেন। সাকিনা তাকিয়ায় হেলান দিয়ে গালিচার উপর বসে এক কিতাব পড়ছেন। সুফিয়াকে দেখে তিনি বললেন, সুফিয়া, কোথায় গিয়েছিলে? আমি তোমায় বহু তালাশ করেছি। আমায় এই কবিতাগুলোর তাৎপর্য বুঝিয়ে দাও তো। সুফিয়া বললেন, আজ ঘোড়ায় সাওয়ার হয়ে বেড়াতে যাবে না সাকিনা? সাকিনা হয়রান হয়ে বললেন, এক্ষুনি? সুফিয়া বললেন, আমার মতলব হচ্ছে খানিকক্ষণ পর। সাকিনা কিতাবের দিকে নজর রেখে বেপরোয়াভাবে জবাব দিলেন, সন্ধেবেলায় যাব বেড়াতে। সুফিয়া সাকিনার গা ঘেঁষে বসতে বসতে বললেন, আজ ময়দানে না বেরিয়ে দরিয়ার কিনারে যাব। সাকিনা জবাব দিলেন, তোমার মাকসাদ মনে হচ্ছে বাগদাদের লোকেরা আমাদের কথা ভালো করে জানুক, আর আব্বাজান আমাদের ঘোড়ায় চড়াটা বন্ধ করে দিন। মনে পড়ে আমরা একবার দজলার কিনারে গিয়েছিলাম, আর কতটা নারাজ হয়েছিলেন তিনি। সুফিয়া বললেন, নেকাবের ভিতর দিয়ে কে আমাদেরকে চিনতে যাচ্ছে? কিন্তু আমাদের ঘোড়া তো সবাই চিনবে। কথাটা শুনে সুফিয়া চিন্তায় পড়ে গেলেন। এ বিষয় নিয়ে আর বেশি কাটাকাটি তার ভালো লাগলো না। সন্ধ্যা হওয়ার পরে সাকিনা কয়েকবার প্রশ্ন করছেন, সুফিয়া, তুমি বড়ই বিষণ্ণ, বলো তো কেন তুমি এতটা পেরেশান হয়ে পড়েছ? প্রত্যেকবারই তিনি জবাব দিয়েছেন, সাকিনা, আজ আমার শরীরটা কেমন যেন ভেঙে পড়েছে। ঘোড়ার উপর এক লম্বা দৌড় লাগলো, তবে আমার তবিয়ত ঠিক হয়ে যাবে। সুফিয়ার অনুরোধে সেদিন সাকিনা একটু আগেই বেড়াতে যাবার জন্য তৈরি হলেন। তারা ঘোড়ায় সাওয়ার হয়ে মহল থেকে বাইরে এলে সুফিয়া নিজের ঘোড়ার লাগাম খিঁচে কয়েকবার তার পেটের উপর পা দিয়ে গুঁতো মেরে বললেন, এসো সাকিনা, দরিয়ার কিনারে একবার দৌড় লাগানো যাক। আমরা জলদি ফিরে আসব। এই কিনারে শহরের লোকেরা যাতায়াত এমনিই কম, আর যদি কেউ আমাদের ঘোড়া দেখে চিনেই ফেলে তবু নালিশ নিয়ে আসতে তার সাহস হবে না। আর এতে দোষটাই বাকি। আমাদের মা বোনেরাও তো পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে যেতেন। সাকিনা বললেন, কিন্তু দরিয়ার কিনারে কি ধরনের লড়াইয়ের ময়দান? সুফিয়া লা জবাবের মতো হয়ে বললেন, আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছ, কিন্তু আমি তোমায় আশ্বাস দিচ্ছি আমার খঞ্জর তোমায় হেফাজত করবে। সাকিনা বললেন, কেন আমি ভয় পেতে যাব? আমার কাছে খঞ্জর নেই, চলো। সাকিনার ইরাদা বদলে যেতে পারে এই ভয়ে সুফিয়া জলদি তার ঘোড়ার গতি দরিয়ার কিনারের দিকে ঘুরিয়ে দিলেন। দেখতে দেখতে দুজন শহরের বাড়িঘর ছাড়িয়ে বাইরে চলে গেলেন। আরও কিছু দূর এগিয়ে গিয়ে সাকিনা চিৎকার করতে শুরু করলেন, সুফিয়া দাঁড়াও, আগে যাওয়ার বিপদ আছে। সুফিয়া, সুফিয়া, তুমি কি হাসান বিন সাবার জান্নাতে পৌঁছবার মতলব করে এসেছো নাকি? সুফিয়ার কৌশল কামিয়াব হয়েছে। তিনি চান সাকিনা তার সাথে কিছু দূর মাত্র এড়িয়ে যাবেন। ঘোড়া না থামিয়ে তিনি মুখ ফিরিয়ে পিছনে তাকালেন। বাইরে তিনি দেখালেন যে ঘোড়ার লাগাম টেনে তিনি তাকে থামাবার চেষ্টা করছেন। সুফিয়া উঁচু গলায় চিৎকার করে বললেন, সাকিনা, ঘোড়াটা আজ বড়ই দুরন্ত হয়ে উঠেছে, কিছুতেই বাগ মানছে না। আমি ওর মেজাজ ঠিক করতে যাচ্ছি। আগে যেতে তোমার ভয় লাগলে থেমে পড়ো,
আমি এক্ষুনি আসছি। সাকিনা তখন বলছে, কিরকম বেওকুব তুমি! আমি তোমায় বলেছিলাম না ও ঘোড়ায় কেবল কাসিমই সাওয়ার হতে পারে? তুমিই তো কথা শুনলে না। সুফিয়া আবার মুখ ফিরিয়ে জবাব দিলেন, ওর জোশ এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, খুব বেশি না হয় 2 ক্রোশ ছুটবে। সাকিনা আরও কিছু দূর তার পিছু পিছু গেলেন। শেষ পর্যন্ত ঘোড়া থামিয়ে তিনি অসীম পেরেশানির মধ্যে তাকিয়ে দেখতে লাগলেন যে সুফিয়ার ঘোড়া বায়ুবেগে ছুটে চলেছে। চারপাশে উড়ন্ত ধুলোরাশির মধ্যে ঘোড়া অদৃশ্য হয়ে গেল। সাকিনা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। সূর্য অস্ত যাবার তখনও ঢের বাকি। দরিয়ার কিনারে আশপাশে কিষান ও রাখালদের বস্তিগুলো নজরে পড়ায় সুফিয়া খুব বেশি বিপদের আশঙ্কা করলেন না। সাকিনা কয়েকবার রেগে গিয়ে ঘরে ফিরে যেতে চাইলেন। তারপরই মনে হলো ঘরে ফিরে গিয়েই বা কি বলবেন। তাই তার ইরাদা বদলে গেল। আচানক তার মনে খেয়াল এলো এক জায়গায় দাঁড়িয়ে থাকা ঠিক নয়। তাই তিনি মামুলি গতিতে ঘোড়া হাঁকালেন। প্রায় 1/2 মাইল নিচে গিয়ে আবার মোড় ফিরলেন। তারপর শহরের দিকে প্রায় 1 মাইল গিয়ে আবার থেমে পড়লেন। পশ্চিমা আকাশে গোধূলির লালিমা ছড়িয়ে পড়েছে। গাছের ছায়া দ্রুত দীর্ঘায়িত হয়ে চলেছে। পাখিরা ক্ষেত ছেড়ে উঠে এসেছে আশিয়ানার দিকে। সাকিনার উদ্বেগও ক্রমাগত বেড়ে চলেছে। তবু নিজেকে সান্ত্বনা দেবার জন্য তিনি আপন মনে বলছেন, ও তো একটা নির্বোধ নয়, নিশ্চয় বহু দূর যায়নি ও। আমায় খেপাবার জন্য হয়তো ও দরিয়ার কিনারে কোথাও গাছের আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি চলতে থাকলেও ঘোড়া ছুটি এসে আমায় ধরবে, আমার কাছে এসে অট্টহাস্যে ফেটে পড়বে। সাকিনার দিলের মধ্যে আবার এলো নতুন ধারণা। কিন্তু খোদা না খাস্তা যদি ওর কোনো বিপদ ঘটে থাকে, তবুও আমায় চলতে হবে। আব্বাজানের কাছে গিয়ে আমি বলবো ওর ঘোড়া অবাধ্য হয়ে ওকে নিয়ে ওদিকে ছুটে এসেছে। দীর্ঘ সময় চিন্তা করে সাকিনা ফিরে চলবার ফয়সালা করলেন। তবু সুফিয়া এসে পড়বে এ আশায় মাঝে মাঝে ঘোড়া থামিয়ে তিনি তার প্রতীক্ষা করতে লাগলেন।